স্বপ্ন ছিল মাতৃভূমিকে স্বাধীন করা। বাবা খুব খ্যাতনামা লোক, কটকে সরকারি উকিল ও কটক পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। সচ্ছল পরিবার, তবু তিনি চান না তার ছেলেমেয়েরা বিলাসিতায় মানুষ হোক। ছোট ছেলেটি মানুষ হয় বাড়ির পুরনো পরিচারিকা সারদার কাছে। স্নেহে যত্নে তাঁর কোলে পিঠে মানুষ হয় ছেলেটি। 5 বছর হওয়ার আগেই ছেলেটিকে ভর্তি করে দেওয়া হলো একটি ইংরেজি স্কুলে। স্কুলের নাম প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল, সংক্ষেপে বলা হয় পিই স্কুল। মিশনারিরা এই স্কুলটি পরিচালনা করত। শিক্ষক শিক্ষিকারা সবাই ছিলেন হয় ইংরেজ নয় অ্যাংলো ইন্ডিয়ান। স্কুলে বেশিরভাগ ছাত্র ছিল ইউরোপিয়ান ও অ্যাংলো ইন্ডিয়ান। ভারতীয় ছাত্রদের জন্য মাত্র 15% আসন সংরক্ষণ করা ছিল। ছেলে যাতে ইংরেজি ভাষায় রপ্ত হয় সেই জন্য তার বাবা তাকে এই স্কুলে পাঠান। কিন্তু প্রথম দিনেই ঘটল দুর্ঘটনা। স্কুলে গিয়ে সকলের সঙ্গে পড়াশোনা করবে এই ভেবে সকাল থেকে সে আত্মহারা। বিশেষ করে দুপুরবেলায় একা থাকতে হবে না, বাড়ির সদরে গাড়ি এসে দাঁড়িয়েছে তাকে স্কুলে নিয়ে যাবে বলে। স্কুলের নূতন পোশাক পরে সকাল থেকে ছটফট করছে কখন স্কুলে যাবে। গাড়ি দেখে সে ছুটছে, হঠাৎ পা পিছলে পড়ে মাথা গেল ফেটে। স্কুল আর যাওয়া হলো না। ব্যান্ডেজ বেঁধে বিছানায় শুয়ে থাকতে হলো। প্রথম দিন যেতে না পারলেও পরে তার স্কুল যাওয়া শুরু হলো। স্কুলে ইংরেজিতে সব বিষয় পড়ানো হয়। সবাই ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু ছেলেটির জ্ঞান ইংরেজি বর্ণমালা পর্যন্ত। রণেন্দ্র নামে একজন ছেলেটির সম্পর্কে মামা হয়। একই ক্লাসে তারা পড়ে। ক্লাসে তাদের স্লেট পেন্সিল দিয়ে শিশু শ্রেণীর শিক্ষিকা মিস লরেন্স সবাইকে বলেন তারা যেন পেন্সিল শুরু করে নেয়। ছেলেটা পেন্সিল কেটে নিয়ে মিস লরেন্সকে বলে ওঠে, রেন্ড্রা নট আই শোর। সবাই ইংরেজিতে কথা বলছে, তাই তারও ইংরেজিতে কথা বলা শখ। ক্লাসের সব ছেলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মিস লরেন্স ছিলেন একজন প্রকৃত শিক্ষয়িত্রী। তিনি সমস্ত শিশুকে স্নেহ ভালোবাসা দিয়ে জয় করতেন। তিনি বুঝতে পারলেন ছেলেটি কিছু বলতে চাইছে। সস্নেহে আবিষ্কার করলেন ছেলেটা বোঝাতে চাইছে তার মামা রণেন্দ্রর চেয়ে তার পেন্সিল কাটাটা ভালো হয়েছে। অর্থাৎ তার মামার পেন্সিলটা মোটা আর তার পেন্সিলটা সরু কাটা হয়েছে। মোটা অর্থাৎ মোট এবং সরু অর্থাৎ সোর। মিস লরেন্সের সাহায্যে তার ইংরেজি শেখার কোনো বাধা রইল না। কিন্তু কিছুদিন পরে তার আর ভালো লাগে না এই স্কুলে সব কিছুতেই বৈষম্য। ক্লাসে ভারতীয় কোনো ভাষা বা বিষয় শেখানো হয় না, অথচ গ্রেট ব্রিটেনের ইতিহাস ও ভূগোল পাঠ্য ছিল। নিয়মিত বাইবেল পড়া এবং তার কাহিনী ও বাণী মুখস্থ করতে হতো। পরীক্ষায় ভারতীয় ছাত্ররা ভালো ফল করলেও ভারতীয় হওয়ার কারণে স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তি পরীক্ষাগুলিতে তাদের বসার সুযোগ ছিল না। এই সব ব্যাপারে বৈষম্য থাকার জন্য ইংরেজ ও অ্যাংলো ইন্ডিয়ান ছাত্রদের সঙ্গে ভারতীয় ছাত্রদের মারপিট লেগে যেত। কিন্তু বিচারের সময় ভারতীয় ছাত্রদের দোষ বেশি করে দেখা হতো। এই সব অবিচার দেখে ছেলেটি মনে ক্ষুব্ধ হলেও তার আচার আচরণে কোনো কিছুর প্রকাশ পেত না। তার বিনম্র শান্ত স্বভাব গুণের জন্য সকল শিক্ষক শিক্ষিকার কাছে সে প্রিয় পাত্র ছিল। 7 বছর পরে তার এই স্কুল জীবন থেকে মুক্তি ঘটলে সে গিয়ে ভর্তি হলো একটি ভারতীয় স্কুলের 7ম শ্রেণীতে। স্কুলটি ছিল কটকের কাঠজুড়ি নদীর তীরে। স্কুলটির নাম র্যাভেন্স কলেজিয়েট স্কুল। এখানকার শিক্ষক ছাত্র সবাই ভারতীয়। স্কুলে ভর্তি হয়ে গেলেও ভাষা শেখার ক্ষেত্রে তার খুব অসুবিধে, কেননা আগের স্কুলে সে সংস্কৃত ও বাংলা ভাষা শেখার কোনো সুযোগ পায়নি। ফলে ভাষা দুটি বর্ণ পরিচয় সম্বন্ধে তার জ্ঞানটুকু ছিল না। র্যাভেন্স কলেজিয়েট স্কুলে যাওয়ার সময় সে কোট প্যান্টের পরিবর্তে ধুতি জামা পরত। বাড়িতে বাবা ছেলের এই পোশাকের পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলে সে সাহস করে উত্তর দিত, এ আমাদের নিজের পোশাক, সবাই এই পোশাক পরে স্কুল যায়, আমি কেন সাহেবী পোশাক পরে স্কুল যাব? ছেলেরা এই উত্তর শুনে মনে মনে খুশি হলেও দেশভক্ত পিতা, যদিও তিনি ইংরেজ সরকারের কর্মচারী। একদিন বাংলা ক্লাসে বাংলায় শিক্ষক একটি প্রাণী নিয়ে তাদের রচনা লিখতে দিলেন। ছেলেটি যখন লেখা জমা দিল তখন রচনায় দেখা গেল কোনো কথার অর্থ ঠিক নেই ও প্রতিটি বানানই প্রায় ভুল। ছেলেটির রচনা ক্লাসে শিক্ষক মহাশয় পড়ে শোনাতে ছেলেরা হেসে গড়িয়ে পড়ল। লজ্জায় অপমানে
ছেলেটার মুখ লাল হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো, মাতৃভাষা না শেখার লজ্জা সে দূর করবেই। বছরের শেষে বার্ষিক পরীক্ষায় ফলাফল প্রকাশ হতে দেখা গেল ছেলেটি বাংলায় সর্বোচ্চ নম্বর, সংস্কৃতে 100 বিস্মিত প্রধান শিক্ষক সংস্কৃত পণ্ডিত বিশ্বনাথ কাব্যতীর্থকে জিজ্ঞাসা করলেন, ছেলেটিকে সংস্কৃতে 100-তে 100 দিয়েছেন কেন? বিশ্বনাথ বাবুর উত্তর দিলেন, 100-র মধ্যে 110 দেওয়া যায় না, তাই। এই ঘটনায় সকলেই বিস্মিত হয়ে গেল, কিন্তু তার আচরণের কোনো পরিবর্তন ঘটল না। স্কুলে তার সবচেয়ে বড় আকর্ষণ প্রধান শিক্ষক বেণীমাধব দাস। দর্শন, ইতিহাস, অর্থনীতিতে সুপণ্ডিত, স্বাধীনচেতা ব্যক্তিত্ব, সৌম্য দর্শন, অমায়িক ও সরল ব্যক্তি তিনি। ছেলেটি সবসময় উন্মুক্ত হয়ে থাকে কখন সে প্রধান শিক্ষক মহাশয়ের সান্নিধ্য লাভ করবে। 1911 সালের 11ই আগস্ট ছিল প্রথম শহীদ বীর কিশোর ক্ষুদিরামের ফাঁসির 2য় বর্ষ। এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য ছেলেটি ছাত্র বন্ধুদের কাছে প্রস্তাব দিল। সকলের সম্মতিতে রেভেন্স কলেজ ও কলেজিয়েট স্কুলের ছাত্ররা উপবাস করে স্মরণ করল এই ঐতিহাসিক দিনটি। উনুন জ্বলল না হোস্টেলে। নীরবে অন্তর্দিন প্রধান শিক্ষক সমর্থন জানালেন দেশপ্রেমিক এই ছাত্রটির প্রচেষ্টায়। কিন্তু এই ঘটনার সংবাদ রাজভক্ত এক শিক্ষকের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে পৌঁছে শাস্তির খাড়া নেমে এলো প্রধান শিক্ষক ও বেণীমাধব দাসের ওপর। তাকে বদলি করা হয় কৃষ্ণনগরে। ছেলেটি চোখের জলে বিদায় জানায় তার জীবনের আদর্শ প্রধান শিক্ষক মহাশয়কে। দেশকে ভালোবাসার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে যে শাস্তি পেতে হয়েছিল, বড় হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল ছেলেটি। তার জীবনে একটাই স্বপ্ন ছিল, ইংরেজদের বিতাড়িত করে মাতৃভূমিকে স্বাধীন করা। তার এই স্বপ্ন সার্থক হয়েছিল। ছেলেটির নাম দেশবরেণ্য সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের কাছে নেতাজি নামে বেশি পরিচিত। প্রধান শিক্ষক বেণীমাধব দাসের সঙ্গে সারা জীবন তার সম্পর্ক ছিল অটুট। দেশের কাজে সুভাষচন্দ্র মান্দালয় জেলে বন্দি থাকার সময় অসুস্থ হয়ে পড়লে বেণীমাধব দাস ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। এই অস্থিরতা দেখে তার মেয়েরা তাকে বলে ওঠে, বাবা, তুমি সুভাষকে আমাদের চেয়ে বেশি ভালোবাসো। তিনি উত্তর দিলেন, তোরা আমার স্নেহের, সুভাষ আমার গর্বের। এ শুধু তার কথা নয়, এই কথা সব ভারতীয়ের অন্তরের। মনীষীদের শৈশব স্মৃতিমালা থেকে পাঠ।